ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত, আর আপনাদের সাথে আছে আমি নাজনীন মুন্নি। গত 3 দশকের মধ্যে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। এই প্রথম সেই মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করলেন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। 15 মিনিটের এই বৈঠকের সময় ডক্টর ইউনূসকে বুকে টেনে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন। এদিন আওয়ামী লীগ সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেছেন, ডক্টর ইউনূস বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। এদিকে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইতালির এবং কানাডার প্রধানমন্ত্রী সহ আরও কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করে তিনি জানিয়েছেন, দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সংস্কারের বিষয়ে সবার ঐক্যমত্য ধরে রাখা যাবে কি? কারণ এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন প্রশাসনিক রদবদলে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। কেন তাদের অসন্তোষ আছে? অন্য রাজনৈতিক দলগুলি আসলে কিভাবে এই নিয়ে আলোচনায় আজকে রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুনুর রশিদ, আছেন জাতীয় পার্টির একাংশের কো চেয়ারম্যান সাইদুর রহমান টেপা এবং আছেন আমাদের সাথে বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। দর্শক, আপনারা আছেন নিশ্চয়ই, আমাদের সাথে যোগ দিয়েছেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং কৃতজ্ঞতা জানাই অতিথিদেরকে স্বাগত জানাই রাজকাহনে। আমি শুরু করতে চাই নাজমুল হক প্রধানকে দিয়ে, সাধারণ সম্পাদক তিনি বাংলাদেশ জাসদ। নাজমুল হক প্রধান, একটা অন্যরকম দৃশ্য আসলে এই দেশের মানুষ এবার দেখেছে, কারণ জাতিসংঘে যে একদম সাইডলাইনে বৈঠক হয় না কখনো, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই দিন উপলক্ষে নিউ ইয়র্কে আসেন, তিনি ভাষণ দেন, পরবর্তীতে রাতে একটা ডিনার হয়, সেটাতে তিনি অংশ নেন এবং ডিনারে যে বিশ্ব নেতাদের সাথে কারোর সাথে তার অনানুষ্ঠানিক কথা হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে বাংলাদেশের সরকার প্রধানের সাথে তিনি বসেছেন এবং সর্বাত্মক সহায়তা করার তিনি আশ্বাস দিয়েছেন। কি মনে হচ্ছে, এটা আসলে কি বার্তা এলো বাংলাদেশের জন্য? এটা হচ্ছে যে আসলে ধন্যবাদ আমেরিকার জনগণকে, আমেরিকার প্রেসিডেন্টকে, যে বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান যিনি গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এমনি আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন একটা লোক, সম্মানীয় লোক নিঃসন্দেহে। তো ওনাকে এইভাবে রিসিভ করার ক্ষেত্রে আমরা তো নিশ্চয়ই গৌরবান্বিত হয়েছে। আমাদের দেশটা পৃথিবীতে বাংলা নামের বাঙালিদের একটাই দেশ, সেটা তো বাংলাদেশ। তো সেই দেশের একজন প্রতিনিধি বা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি গিয়েছেন, ওনাকে এই রিসিপশন ডেফিনেটলি আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করছে। বিষয়টা হচ্ছে যে আমরা মানে এই দেশটা জন্মলাভ করার পর থেকে আমরা বহুভাবে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছি। কখনো সম্পর্ক উন্নয়ন হয়েছে, সম্পর্ক বরাবরই ছিল, কিন্তু এরকম সম্পর্ক বোধহয় আমার ধারণা এটা বোধহয় একটা অনন্য একটা সম্পর্কের জায়গা তৈরি হয়েছে। এটা ভবিষ্যৎ কাজের মধ্যে দিয়ে বোঝা যাবে আসলে আমরা কি অর্জন করতে পেরেছি বা পারি নাই। একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘদিন আমেরিকার যে ডেমোক্রেটিক সামিট তারা করতেছিল পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশগুলিকে নিয়ে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, বিশেষ করে চায়না বা রাশিয়ার এই যে মনোলিথিক ইন দ্য নেম অফ কমিউনিস্ট পার্টি একদলীয় শাসন, অথবা ওই যে রাশিয়ার আপনার ওই যে বিরোধী দল নেত্রীকে পয়জনিং করে হত্যা করার যে প্রচেষ্টা, এই সামগ্রিক বিরুদ্ধে আমেরিকার একটা গণতান্ত্রিক একটা মোড়ক আমেরিকার ছিল এবং তার সম্মেলন হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বিগত সরকার এই সম্মেলনে কখনো দাওয়াত পায় নাই এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতন্ত্র নেই, ভোট নেই, এইসব কথাগুলো কিন্তু আমেরিকার পক্ষ থেকে বারবার উঠে এসছে। আমাদের সরকার কর্ণপাত করে নেই, বরঞ্চ যেমন বিএনপির সঙ্গে যেরকম ফাইট করে ওইরকম ফাইট করছে। আমি যদি আজকে উদাহরণ দিয়ে বলি, দেখবেন আপনি, প্রয়াত খুব বাংলাদেশের রাজনীতির প্রখ্যাত নেতা সঞ্জিত সেনগুপ্ত উনি বলেছিলেন 8 সালে ভোটের পরে, আমেরিকা তোমার খেলা শেষ হয়ে গেছে। তারপরে আপনার সৈয়দ আশরাফ, উনিও মরহুম, প্রয়াত ওনার মতো লোক একটা খুব কাজের বুয়া মজিনা বলে একটা স্যাটায়ার করলো আমেরিকার সঙ্গে। তারপরে ধরুন ওই যে বার্নিকার দাওয়াত খেতে গিয়ে তার গাড়ি ভাঙে দেওয়া হলো। এবার তো হাঁস খাবো না পাড়ো খাবো কি খাবো তা না, এরকম তো নাটকই করা হলো। মানে আমেরিকার সঙ্গে বা যে কোনো দেশের সঙ্গেই তুচ্ছ তাচ্ছিল্য করার এই যে একটা সরকারের যে দৃষ্টিভঙ্গি, ডেফিনেটলি এটা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটা মারাত্মক অবনতি হয়েছিল আমাদের। সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে আমেরিকার আমাদেরকে আমাদের ইউনূস সাহেবকে এইভাবে রিসিভ করা, আলিঙ্গন করা, ডেফিনেটলি আমি তো মনে করছি গোটা ন্যাশনটাই আমরা আলিঙ্গনে আবদ্ধ হয়ে গেলাম। এটা ফাইন, আমি কংগ্রাচুলেট করি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে সমস্যাগুলি আছে এখানে, এই সমস্যাগুলি নিরসন করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমাদের অ্যাজ এ হোল
আমাদের প্র্যাকটিক্যালি বিগত 15-16 বছরে এমনি আমরা একটা সুযোগ পেয়েছিলাম দেশ স্বাধীনের পরে, তাই সেটা কাজে লাগাতে পারি নাই। তারপরে তো গেল আপনার 90, পারিনি। এটার দায়িত্ব আমাদের সবারই আছে রাজনীতিবিদ হিসাবে। এখানটায় আমি বা হারুন সাহেব বা সবাই আমরা এটার দায়ী। কিন্তু তারপরেও বলবো এই 15 বছরে যে অধপতন হয়েছে সমস্ত জায়গায়, সামগ্রিক ক্ষেত্রে, আচার আচরণে, আমাদের চলতে বলতে, সামগ্রিক বিষয়ে, মানে রাজনীতির এখানটায় মিনিমাম কোনো যে ইথিক্যাল জায়গা থাকে, তাই না, সেটাও ছিল না। এবং পরস্পর সহনশীলতা এটা তো ছিলই না। তো ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমার ধারণা এই নতুন এই প্রেক্ষাপটে আমাদের দেশের বর্তমান ডেফিনেটলি এই আন্দোলনে প্রায় আজকে যদি আমি খেয়াল করি এই ছাত্রদের এই মুভমেন্ট, হ্যাঁ, এবং রাজনৈতিক দলদের নৈতিক সমর্থন, হাজার খানের মতো প্রাণহানি, এখনও তো কয়েক হাজার আহত অবস্থায় আছে। এবং এই যে নতুন স্লোগান, নতুন রাজনীতি, তাই না, সেখানে ছাত্রদের এই যে উত্থানটা, এই উত্থানটাকে যদি আমরা অ্যাকোমোডেট করতে পারি এবং এটাকে যদি জাতীয় জীবনের স্রোতের সঙ্গে আমরা মিলিয়ে যদি সামনে এগোতে পারি, তাহলে আমার ধারণা দেশটা একটা আজকে ইউনূস সাহেবের এই যে আলিঙ্গন, বিশ্ব মোড়ল যদি বলি আমি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে, তাই না, সেটা সার্থক আমি মনে করি যদি আমরা করতে পারি। না করতে পারলে যে তিমিরে ছিলাম সেই তিমিরে থেকে গেলাম, তাই না, যেই লাউ সেই কদু। অনেক ধন্যবাদ। আমাদের সাথে সাইদুর রহমান ট্যাপা আছে, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আসলে বিশেষ করে যুক্তরাষ্ট্র দেশটির নির্বাচনের আগে যে পরিমাণ আমাদের রাজনীতিতে প্রভাব ফেলার অভিযোগ আওয়ামী লীগ করছিল এবং একই সাথে নির্বাচনের আগে যে তৎপরতা আমরা তাদের দেখছিলাম, ভিসা নীতি থেকে শুরু করে এই যে র্যাবের উপর স্যাংশন দেওয়া, নানা কিছু তারা তৈরি করেছিলেন একই সাথে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন, তার সাথে একটা খুবই সুসম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের। আপনার কি মনে হয় যে যা কিছু জটিলতা তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার, এই যে ভিসা নীতি সেগুলো আসলে এই সরকার শেষ করে যেতে পারবে, মানে এই সংকটটা সমাধান করে যেতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার অত্যন্ত দুইজন প্রিয় সমালোচক এবং ডিবিসির দর্শক শ্রোতা। আসলে কি করবে কি করবে না এই নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমার ব্যক্তিগত। আমার যেটা ভালো লেগেছে, এই দেশটা আমাদেরই, যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করছি। এমন একজন মানুষ প্রধানে উপদেষ্টা হয়েছেন, সারা পৃথিবীতে যার যে সম্মানিত নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব, তার সাথে যে আন্তরিকতা আমেরিকান প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে ইটালি, কানাডা, সব দেশের, উনি, এটা ওনার গৌরব নয়, এটা বাংলাদেশের গৌরব, আমাদের গৌরব, যেটা স্বাধীনতার পরে কোনোদিন হয় নাই আজ পর্যন্ত, আমি যতটুকু জানি। নিঃসন্দেহে সেটা আমাদের একটা গৌরব। আরও আমার যেটা ভালো লেগেছে যে এই ছাত্র আন্দোলনের যারা নেতা, তাদেরকে উনি জাতিসংঘে পরিচয় করে দিয়েছেন। এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যাদের রক্তের বিনিময়ে, একসময় আমরাও ছাত্র রাজনীতির সাথে জড়িয়েছিলাম, 3 জনই ছিলাম। তো এই যে রক্তের বিনিময়ে যে আমরা যেটা পেলাম, সেটাকে আমাকে ধরে রাখতে হলে কি করতে হবে? মাও সেদিন একটা কথা বলছে, এনিমি ক্যানট ফ্রেন্ড, নেভার। শত্রু কোনোদিন বন্ধু হয় না। আমি যেটা বিশ্বাস করি এবং মনে মনে বিশ্বাস করি এবং আমি ধারণ করি যে 15 বছর যে স্বৈরা শাসক সে সাথে যারা ছিলেন, ইভেন আমরাও জাতীয় পার্টির জিএম কাদের সহ, রওশন এরশাদ সহ সমপরিমাণ অপরাধী, আমরা অস্বীকার করার কোনো কারণ নেই। সেই জন্যে অবাক লাগে, আশ্চর্যও লাগে। আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, বিরোধী দলের নেতা হয়েছে জিএম কাদের। জিএম কাদের যদি বিরোধী দলের নেতা না হইতো তাহলে উনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমাদেরকে পানিশমেন্ট হওয়া উচিত। এই দেশকে ধ্বংসের জন্যে শেখ হাসিনা যেমন দায়ী, জাতীয় পার্টি তেমন দায়ী, 14 দল তেমনি দায়ী। আমাদের সপরিমাণ
দায়ী। গণতন্ত্রের কথা বলতে হয়। স্বাধীনতা যুদ্ধের পরে গণতন্ত্র কি জিনিস এটা আমরা দেখিনি। যেমন আমি বলি, আপনাদের মনে আছে, প্রধানবার মনে থাকতে পারে, আরবার মনে আছে, পার্লামেন্টে দাঁড়ায়া শেখ মুজিবুর রহমান বলেছিল, কোথায় সেরা শিকদার? এই দম্ভ। আমার আপন বড় ভাই কমরেড অলিউর রহমান লেবু সেক্টর 8 ও 9 কমান্ডার ছিল। আমার আপন বড় ভাই। 7ই মার্চ নির্বাচন হয়েছিল। নির্বাচনে কমলেশ বেদজ্ঞ নাম করে এক কুড়ো ঘরে ন্যাপের ক্যান্ডিডেট ছিল। নির্বাচনে পরাজিত হওয়ার পরে 1973 সালের 10ই মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামে 5 জন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আওয়ামী শাসন আমলে। গণতন্ত্র তো তখন থেকে ছিল না। আজকে পর্যন্ত আমার ভাইয়ের সেই বিচার হয় নাই, সেই হত্যার বিচার হয় নাই। আমার পরিবারে কোনো আওয়ামী লীগ নাই, আমরা বাম রাজনীতির সাথে জড়িত। আমার বাবা গোপালগঞ্জ মহকুমা মুসলিম লীগের সভাপতি ছিলেন। 90-এর গণ আন্দোলনের পরে যে সরকারটা গঠন হয়েছিল তখনও গণতন্ত্র ছিল না? গণতন্ত্র কোনো কালেই ছিল না। কোনো সরকারের আমলে ছিল? কোনো সরকারের আমলে ছিল না, আমাদের আমলে তো ছিলই না। আমি আমাদের আমলের কথাই বলবো। তার মানে কিন্তু আমাদের আমার মূল বক্তব্যটা হলো যে আজকে ডক্টর ইউনূস সাহেব সারা পৃথিবীব্যাপী বাংলাদেশের জন্য যেভাবে উনি যা করছেন, এবং এই ছাত্র জনতার যে আন্দোলন, হাজার হাজার মানুষ, ছেলেরা মৃত্যুবরণ করছে, পঙ্গুত্ববরণ করছে, চোখ নাই, না হাত নাই, পা নাই, তাদের এই দেশটার উপর তো আমাদের চেয়ে বেশি মায়া হয়েছে। কিন্তু সেই দেশটাকে যদি আপনাকে ঠিক রাখতে হয়, তাহলে আপনার এই দেশের শত্রু কারা তাদেরকে আগে ধরে নিতে হবে কারা শত্রু। সেই শত্রুদেরকে আগে পার্মানেন্টলি তাদের বিচার হওয়া উচিত। শেখ হাসিনার যদি 50% বিচার হয়, 100 বার ফাঁসি হয়, আমাদেরও 100 বার ফাঁসি হওয়া উচিত। আমরা যারা ছিলাম, জাসদ ইনুভাই সহ আমরা যারা 14 দল ছিলাম, জিএম কাদের সাহেব ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন, চুন্নু সাহেব ছিলেন, যারা যারা ছিলেন আর কি। রওশনের সাথেও ছিলেন একটা সময়। হ্যাঁ, রওশনের সাথেও ছিলেন। রওশনের সাথেও ছিলেন, তারও ফাঁসি হওয়া উচিত 100 বার। ওর যদি 100 বার হয় তো ওনার কেন 100 বার হবে না রে ভাই? দুঃখজনক হলেও সত্য, যেটা খারাপ লাগে, জিএম কাদের বিরুদ্ধে 3টে হত্যা মামলা হয়েছে। আমি যতটুকু জানি, ওকালতি তো পড়ি না, যতটুকু জানি যে একজন আসামি জামিন না নেওয়া পর্যন্ত তো সে আসামি নাকি? সে কিভাবে আসামি হয়ে তো ওসি সাহেবের সাথে, আইজি সাহেবের সাথে দেখা করা যায় না, যতটুকু আমরা বুঝি। থানার পুলিশ দেখলে আসামিরা ভয়তে ফলে চলে যায়। সেই আসামিরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে আসে আসামিরা। হাউ? তার মানে কি? ওই যে ছাত্র জনতার যে রক্ত, সেই রক্তর সাথে আমরা কি বিশ্বাসঘাতকতা করতেছি না আসামিদের সাথে নিয়ে বসা? আমার বক্তব্য সেইটাই। রক্ষা করার জন্যে নোবেল লরেট ডক্টর ইউনূস সাহেব যে কাজটা করছেন, আমাদের প্রত্যেকটা মানুষের তাকে মন থেকে সহযোগিতা করা এবং দোয়া করা আমাদের বাঞ্ছনীয় মনে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অনেক ধন্যবাদ। আমাদের সাথে মোহাম্মদ হারুনুর রশিদ আছেন, আমরা তার কাছেও একটু যাই। তিনি যুগ্ম মহাসচিব বিএনপি। এখানে দুটো কথা সাইদুর রহমান টেপা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিপ্লবের যারা অগ্রভাগে ছিল, যারা নেতৃত্ব দান করেছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে যে তারা সেই আন্দোলনের মাস্টার মাইন্ড যাকে বলা হয়, তারা আন্দোলনের পেছনেই ছিলেন। সবসময় বলা হয় যে এই আন্দোলনে আপনারা একটা সংখ্যা দিয়েছেন 420 বা 22 এরকম একটা সংখ্যা যারা নিহত হয়েছে বিএনপির, এবং বলা হচ্ছে ছাত্র জনতার পাশে রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে সফল করেছে। এই যে পরিচয় করে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী যে মেসেজটা দিতে চাইছেন, সেটি আপনাদের কাছে কেমন লাগলো? ধন্যবাদ। ডিবিসিতে দীর্ঘদিন পর আমার এই আগমন, ডিবিসিকে আন্তরিকভাবে ধন্যবাদ। ডিবিসির দেশ বিদেশের সকল দর্শককে ধন্যবাদ। আসলে আমি গত 28 তারিখ 2023 বাংলাদেশের
বৃহত্তম রাজনৈতিক দলের যে সমাবেশটি ছিল সেখানে যে নারকীয় তাণ্ডব, যে ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছিল, এরপরে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে দেশে যতক্ষণ পর্যন্ত আইনের শাসন বা পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত সব চ্যানেলগুলোতে আমার অংশগ্রহণ থেকে আমি বিরত ছিলাম। কারণ যাদেরকে নিয়ে আমরা অংশগ্রহণ করতাম তারা ওই ঘটনাগুলোকে তারা বৈধতা দিত, সাফাই গাইত, যেটা আমার কাছে আসলে সহ্য করা খুব দুষ্কর ছিল। আর আমি একটা বিষয় অবগত জন্য জানাচ্ছি, আমি সাবেক যুগ্ম মহাসচিব, আমি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তো ধন্যবাদ। আজকে সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য একটা বিস্ময়কর ঘটনা। গত 5ই আগস্ট বাংলাদেশের জন্য জাতিসংঘের অধিবেশনের 2টো দিন খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। তার মধ্যে স্বাধীনতা উত্তর যখন বাংলাদেশ প্রথম সদস্যপদ লাভ করে তখন সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়েছিল, সারা বিশ্বের নেতারাই, যে পাকিস্তানের মতো শক্তিধর একটা সামরিক বাহিনীকে পরাজিত করে আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ দেশের মাতৃকাকে স্বাধীন করেছে, নতুন পতাকা উড্ডীন করেছে। ঠিক 50 বছর পর বলা যায় যে আজকে বাংলাদেশের নতুন ছাত্র জনতা, তরুণ যুবকরা আজকে বাংলাদেশকে নতুনভাবে মুক্ত করেছে। এবং এই অধিবেশনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিঃসন্দেহে সেখানে যোগ দেওয়ার মধ্য দিয়ে এটা সারা বিশ্ব কিন্তু তাকিয়েছিল। বাংলাদেশের জনগণও কিন্তু এটা অপেক্ষায় ছিল যে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়াটা কী। এবং সেইখানে আমি মনে করি যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব বাংলাদেশকে যথার্থভাবেই উনি তুলে ধরতে সক্ষম হয়েছেন। প্রকৃত ঘটনা উনি সঠিকভাবে উপস্থাপন করেছেন। আমি তার জন্য আপনাদের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তার কারণ বাংলাদেশে এর আগে এই 5ই আগস্টের আগে বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্বে পরিচয়টা কী ছিল? বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশ একটা গুমের রাষ্ট্র, বাংলাদেশ একটা খুনের রাষ্ট্র, বাংলাদেশ একটা অর্থ পাচারকারী রাষ্ট্র, বাংলাদেশের আইনের শাসন বলতে এখানে কিছু নাই, এখানে ভোটের নামে প্রহসন হয়। এরকম একটি অবস্থা সারা বিশ্বের দরবারে কিন্তু বাংলাদেশের অর্থ পাচারের রাষ্ট্র, এরকম একটা অবস্থা কিন্তু সারা বাংলাদেশে চিত্র সারা পৃথিবীর দরবারে পরিচিতি ছিল। এবং আন্তর্জাতিক বিশ্ব কিন্তু বাংলাদেশকে এই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, অন্যান্য বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো বারবার ব্যাপারে বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু বাংলাদেশের তৎকালীন সময়ের সরকারের একমুখ নীতির কারণে আজকে যে বাংলাদেশের এই গত জুলাই এবং আগস্ট মাসের মধ্য দিয়ে যে নতুন বিপ্লব সাধিত হয়েছে, এটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই যে মেসেজটি উনি উপলব্ধি করাতে চেয়েছেন সারা বিশ্বের দরবারে, যে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র সমাজ অদম্য যে সাহসের অধিকারী, অতীতে বারবার প্রমাণ করেছে, এবার নতুন করে আবার প্রমাণ করেছে। নিঃসন্দেহে আমি ধন্যবাদ জানাই ওনাকে, যে আমরাও একসময় ছাত্র ছিলাম, আমাদের সময়ও এই যে নাজমুল হক প্রধান এখানে আজকে আলোচনা এসেছেন, ওনারাও ছাত্র রাজনীতি করেছেন। আমাদের সমাজ যৌবনের সময় আমরাও কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরাও কিন্তু যুদ্ধ করেছি বলা যায়। এবং এইটা ছিল একটা ভিন্ন অবস্থা, যে বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে এই ধরনের নজিরবিহীন ঘটনা, যে এত মানুষ একটা সরকারকে সরানোর জন্যে নিরস্ত্র, নিরীহ, নিরপরাধ মানুষ অকাতরে প্রাণ দিয়েছে, এটি কল্পনা করা যায় না। এবং এখানে ছাত্রদের সঙ্গে পাশাপাশি আপনি যেটা বলেছেন যে 420 জন বিএনপি, এখানে বিভিন্ন কথা হচ্ছে। এখানে এখন পর্যন্ত ছাত্রদের নিহতের সংখ্যা তালিকা প্রকাশিত হয়নি। আপাতত যে তালিকাগুলো আসছে ধীরে ধীরে, তার মধ্যে একটা বৃহত্তম অংশ বিএনপি সমর্থিত। এবং এখানে নিঃসন্দেহে এটা নিশ্চয়ই আমরা সকলেই জানি যে কোটা বিরোধী আন্দোলন থেকেই এই আন্দোলনের সূত্রপাত, এবং পরবর্তীতে এটাতে সারা বাংলাদেশের সাধারণ জনসাধারণ এতে অংশগ্রহণ করেছে, এবং জনসাধারণ অংশগ্রহণ করার ফলেই আজকে চূড়ান্ত বিজয়টা আমাদের অর্জিত হয়েছে। এখন আমাদের সামনের দিকে এগোতে হবে। আজকে জাতিসংঘের এই অধিবেশনের মধ্য দিয়ে নিঃসন্দেহে আমরা যেটা লক্ষ্য করছি যে ফ্রেন্ডস অফ বাংলাদেশ একটা অনুষ্ঠান হয়েছে, সেখানেও কিন্তু বিশ্ব নেতারা অনেকে অংশগ্রহণ করেছে এবং সেখানে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এখানে কানাডা, ইটালি, আমেরিকা সহ এখানে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে বাংলাদেশকে তারা নতুনভাবে পুনর্গঠনের সহায়তা করতে চায়। এটা কিন্তু আমি পজিটিভ, এবং বাংলাদেশের সংস্কার কার্যক্রমকেও তারা সহায়তা করতে চায়। এই কথাটাই আমি বলছিলাম, কারণ হোয়াইট হাউস থেকে বিবৃতির মাধ্যমেও সেটা বলা হয়েছে যে হোয়াইট হাউসও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার সাথে আছে এবং নতুন সরকারের সাথে আছে। কিন্তু অপরদিকে রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া কোনো সংস্কারই পরিপূর্ণতা লাভ পাবে না, এবং আসলে এটা হবে নাকি বাংলাদেশের জন্য। আমি বিরতির পর বরং সেই আলোচনাতে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা আলোচনাতে ছিলাম যে জাতিসংঘে অধিবেশনে যোগ দিতে
ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি গিয়েছেন এবং সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বিশ্ব নেতারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস এই সংস্কার এবং এই সরকারের পাশে আছে সেটি বিবৃতি আকারেও তারা দিয়েছেন। কিন্তু যখন এই আনুষ্ঠানিকতা হচ্ছে তখন অন্যদিকে সজীব ওয়াজেদ জয়, যিনি আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রীর এবং একই সাথে তিনি শেখ হাসিনার পুত্রও ছিলেন মানে এখনও আছে, তিনি বলেছেন রয়টার্সকে যে আওয়ামী লীগকে ছাড়া সংস্কার বা নির্বাচন অসম্ভব। এটি আসলেও রাজনৈতিক দলগুলি কিভাবে নিতে চায় আমি সেই আলোচনাতে এখন ফিরতে চাই। আমি শুরুই করতে চাই অবশ্যই ভাইকে দিয়ে, যদি আপনি বলতেন যে নির্বাচন সংস্কার এবং অসম্ভব এটা কেমনে, মানে কেন আওয়ামী লীগকে ছাড়া সম্ভব? নাজমুল হক প্রধান, তাদের ছাড়া আসলেও অসম্ভব কিনা? একটা যে কে কোন স্ট্যাটাস নিয়ে বলে সেটা তো জানি না। একটা বিষয় আমি কাদের সাহেবের কথা মনে পড়লো, ওবায়দুল কাদের সাহেব, উনি তো সকাল বিকাল কত চমৎকার করে কত রকম কথা বলতেন, তাই না? অনেক সুর করে কথা বলতেন। হ্যাঁ, তো উনি তো বলতেন তাই না যে বিদেশ থেকে কথা বলো না, দেশে আসো। তারেক সাহেবকে বলতেন বিশেষ করে দেশে আসো। আমি বলতে চাচ্ছি যে বিদেশ থেকে কথাবার্তা কেন, কারণ এই জয় সাহেব তো যখন যাওয়ার থেকে শুরু করে অনেক কথাই বলছেন, কখনো বলছেন তার মা রাজনীতি করবেন না, তাই না? তো ফলে উনি আসলে এটা ওনার কথা কি না কেউ বলছে কি না, তাই না, এটা ইন ডাউট। ফলে আমি মনে করি উনি বলেছেন সেটাও যদি আমরা বাদ দেই, কিন্তু যে কথাটা বলেছেন সেটি কতখানি গুরুত্ব বহন করে যে আসলে আওয়ামী লীগকে ছাড়া সংস্কার বা নির্বাচন অসম্ভব, এই কথাটা আসলে এই দেশের জন্য কতখানি প্রাসঙ্গিক এখন? এটা এখন প্রাসঙ্গিক না এই কারণে যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গেছে, যে এটা একটা গণহত্যার পর্যায়ে পড়ে। কিন্তু এখানটায় প্রায় আমার জানা মতে প্রায় 1020 লোক আহত এবং প্রায় 1000 খানেক লোকের প্রাণ গেছে, 1400-র মতো হিসাবে। জি, তারপরে আপনার এখানটায় গুম হয়েছে, খুন হয়েছে। ফলে যে দলটার প্রতি এই অভিযোগ আছে, তাই না, সেই দল না থাকলে এটা হবে না, এটা একটা বেশি কথা হয়ে গেল না? তার থেকে বরঞ্চ সব বলা উচিত ওনাদের, যদি ওনারা জনগণ রাজনীতি করে, যে জনগণের সম্পৃক্ত যে দলগুলি সেই দলগুলি নিয়ে একটা সংস্কার আলোচনা সবার সঙ্গে করা উচিত। তাহলে আমার ধারণা এটা জাস্টিফাইড হয়। আওয়ামী লীগকে ছাড়া হবে না। আওয়ামী লীগ তো সবাইকে ছাড়াই আওয়ামী লীগ রাজনীতি করতে চাইছে, দেশ স্বাধীনের পরেও করতে চাইছে সবাইকে ছাড়া রাজনীতি, এখনও তাই করলো। ফলে এই দলটা যে একটা আগের থেকে অভিযোগ ছিল, আমাদেরও ছিল, যে দলটা একটা ফ্যাসিস্ট দল। এটা একটু যখন যেতে অনেকে বলছে, যখন যেতে তখন একাই যেতে, আর যখন ডুবে তখন তো সবাইকে নিয়ে ডুবে। এই দলটা এবার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী শেখ হাসিনা এমন কাজ করছে যে কোনো নেতাকর্মী আর কি বলে জীবিত নাই, সবাইকে মেরে ফেলছে। মানে আমি কথাটা এভাবে বলতেছি যে আপনি দেখেন দেশের একটা আওয়ামী লীগের লোক কথা বলতে পারছে না। এই যে বলতে পারছে না, কেন বলতে পারছে না? কথা বলার মতো নৈতিক মনোবল নাই যে বলবে কথা। কি বলবে? আজকে এখানটায় উনি অনেক দলের বিরুদ্ধে কথা বললো আজকে, আমাদের টেপা ভাই, তাই না, বহু আগের থেকে পরিচিত তার সঙ্গে। সেই দলটার নেতা কিন্তু দেখেন, সেই দলটার নেতা মিলিটারি শাসক, উনি ক্ষমতা দখল করছেন এবং ক্ষমতা ছাড়ার সময় জনগণের দাবির কাছে নথি স্বীকার ক্ষমতা ছেড়ে দিয়েছেন এবং উনি জেল ফেস করবেন এই মানসিকতা নেই এবং 6 বছর 7.5 জেল খেটেছেন এবং রাজনীতিতে সক্রিয় ছিলেন মৃত্যুর 8 দিন পর্যন্ত। আমি ডিটেলস করতে যাচ্ছি না। তাহলে একটা রাজনৈতিক সমন্বয়ক যদি এই কাজটা করতে পারে, শেখ হাসিনা কেন পারলেন না? নেতারা কেন পারলেন না? কেউ বললেন না কেন? তার মানে কি রাজনীতি ছিল ওখানটায়? একদম। আমরা সাইদুর রহমান টেপা যেমন বলছিলেন যে আপনি সবার আসলে ফাঁসি চান এবং সবার বিচার চান একসাথে, কিন্তু একই সাথে সেই কথাটা প্রযোজ্য। 16 বছরে আমরা শুধু শুনেছি যে দেশের আসলে 90% মানুষ আওয়ামী লীগ করে, কারণ যার সাথে কথা হতো সেই আওয়ামী লীগ করে। অদ্ভুতভাবে এখন পর্যন্ত আমরা কাউকে এখন আওয়ামী লীগের হয়ে কথা বলতে দেখছি না। এই যে আপনি যে অবস্থানে এখন দাঁড়িয়েছেন, আপনি বলছেন আপনাদের বিচার দরকার, কিন্তু এই 16 বছরের একটা রেজিম গড়ে তোলার পেছনে জাতীয় পার্টির দায় ছিল। এখন এই যে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থাপনা নেওয়ার কথা আপনি বলছেন, কিন্তু আমরা সেটা চাক্ষুষ কোনো কিছু দেখছি না। সেই দায় কি আসলেও জাতীয় পার্টি বোধ করে নিজের কাছ থেকে, শুধু আপনি ব্যক্তিগতভাবে না, পার্টি নিজে? ধন্যবাদ আপনাকে। জয় সাহেব কি বলছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা অন্যটা। 15 বছরে তো একা একা আমাদের মতন দালালদের নিয়ে 14 দল নিয়ে নির্বাচন করছে। তখন তো বিএনপি জামাত বাদ দিয়ে নির্বাচন করছে। যদি তাদের কি বাদ দিয়ে নির্বাচন করতে পারে আমাদের মতন কয়েকজনকে নিয়ে, তাহলে এখন যদি নির্বাচন হয়, আজকে যদি নির্বাচন হয়, সেখানে যদি জাতীয় পার্টি, আওয়ামী লীগ,
জাসদ, ওই যে ইনুভাইকে, মেনন ভাইকে দল যদি না বাদ দিয়ে নির্বাচন করে, সমস্যা কোথায়? সমস্যা আমি দেখতেছি না। দুই কথা হলো কি, জাতীয় পার্টি কি বললেন, আপনি ব্যক্তিগতভাবে মনে করেন সবার শাস্তি হওয়া দরকার, কিন্তু জাতীয় পার্টি দল হিসেবে কি সেটা মনে করে? আপনি আছেন আপনার এইখানে, আমি হাজারবার বলছি, বহুবার বলছি, আমি 1 বছর ধরে বলতেছি এই জাতীয় পার্টি করা উচিত না, এই নির্বাচনে যাওয়া উচিত না। ভাগ বাটোয়ারা করে যাই আপনি নির্বাচন করবেন, পরে 11টা সিট দেবেন, কি কারণে? এত কি আপনার বিরোধী দল নেতা হবেন, পতাকা নেবেন, টাকা লইবেন? হ্যাঁ, এত বড় বড় কথা আমরা বলবো। আবার 1 মিনিট আগেও তো শেখ হাসিনা চলে যাওয়ার পরে 1 মিনিট আগেও তো উনি আমাদের জিএম কাদের সাহেব আপনার পদত্যাগ করে নাই। 6 তারিখে উনি ফোন করে গাড়ি চাইছে। তার মানে কি অপরাধী সে না, আমরা না? জাতীয় পার্টি কি মনে করলো সেটা কোনো বড় কথা না। আমি তো বলবোই, ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ সাহেব, উনি কি যেন ডেপুটি কি লিডার হয়েছে, চুন্নু সাহেব হুইপ হয়েছে। হ্যাঁ, আল্লাহ এ কি, এইটা ওনাকে হইতেই হবে। জেনারেল মাসুদ সাহেবের এমপি হইতেই হবে, হুইপ হইতেই হবে। এইসব লোকজনের কাজে কাম কি? তার মানে কি, যে কয়জন আপনি মনে করেন পরশুদিনকে, মানে অবাক লাগে, আমার রাজনীতি তো এখন আর করি না, আর কত করবো, করতে করতে তো শেষ। পরশুদিনকে প্রথম আলোতে সাক্ষাৎকার জিএম কাদের সাহেবের, কি সাক্ষাৎকার? যে চেয়ারম্যানশিপ দলকে বাঁচানোর জন্যে ওনাকে ইলেকশনে যাইতে হয়েছে। আরে বাবা, দেশ বড় না দল বড়? দেশে যদি না থাকবে জিএম কাদের সাহেব, আপনি কোথার থেকে নবদণ্ডে জাতীয় পার্টির চেয়ারম্যান হবেন? কোথেকে? আপনি 3 দিন আগে, শুক্রের 3 দিন আগে করতে চাকরি। এরশাদ সাহেবের বদৌলতে তার ভাই বলে আপনি হয়েছেন চেয়ারম্যান। রাজনীতি জানেন? রাজনীতি কাকে বলে? জেল খাটতে খাটতে রাজনীতি হয়। আমি পাকিস্তান আমলে, আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখনই আমি রাজনীতি করে জেলে গেছি। আমি তখন বাম রাজনীতি করতাম। কিন্তু আপনি যে বললেন যে আসলে এদের সাথে উপদেষ্টার বৈঠক একটা প্রতারণা, এই বিপ্লবীদের, আমি প্রতারণার কথা বলি না, আপনি বলেছেন যে হ্যাঁ তাদের প্রতি কি আপনি শব্দটা ব্যবহার করেছেন, যে আমি বলেছি যে একজন মানে আসামি, সহযোগী আসামিদের যারা বৈঠক, কোর্টের আসামি, কোর্টে যাকে বলছে তার নামে মামলা রুজু করা হোক, তার মানে আসামি। যত সময় পর্যন্ত আপনি জামিন না নেবেন, তত সময় পুলিশ দেখার আগে, পুলিশ যদি ওই জায়গাতে যাচ্ছে, আপনি যাবেন তো ওই আটলান্টিক মহাসাগর। হ্যাঁ, সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের সাথে বৈঠক, কি মনে হয় যে হ্যাঁ, এটা আমি মনে করি এটা সঠিক কাজ হয় নাই, কিন্তু আপনি কি মনে করেন এই কারণেই আওয়ামী লীগের সবার বিরুদ্ধে এত মামলা থাকা সত্ত্বেও জাতীয় পার্টির শুধু জিএম কাদেরের বাইরে এই যে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, চুন্নু বলেন, কারোর বিরুদ্ধে কোনো মামলা নাই? চুন্নু সাহেবের বিরুদ্ধে মামলা আছে। আচ্ছা, তার মানে তাদের শাস্তি হচ্ছে, তারা শাস্তির আওতায় আসছেন? আমার প্রশ্নটা তা না, প্রশ্ন একটাই, আপনি এই যে দুইজন এমপি হয়েছে, আমার কপালে তো এমপি ভাগ হয় নাই, হবেও না কোনো দিন। কারণ যে জায়গা বাড়ি, আমার বাইরে বাড়ি ফেলছে এমপি ইলেকশন করতে যায় 73 সালে, আমার আপন বড় ভাইরে, এমপি হওয়ার শখ আর নাই, জীবনে নমিনেশন সাবমিটই করি নেই, এমপি হওয়ার শখ আমার নাই। কিন্তু প্রশ্নটা হলো, এই দুইজন এমপি সাহেব, প্রধান ভাই, এদের সাথে আমার আজকের সম্পর্ক না। এই গল্পটা তাহলে আমরা একটু পরে শুনি। আমরা একটু মোহাম্মদ হারুনুর রশিদকে নিয়ে আলোচনায়, যেহেতু উনি নির্বাচনে যাবে, আপনার জায়গাটা না থাকলেও তাদের জায়গা খুবই উজ্জ্বল, এবং মোহাম্মদ হারুনুর রশিদের যে জায়গাটা, আমি সেটাতেই আসতে চাই। যে বলা হয়ে থাকে যে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সবাই চায়, সকল দলের অংশগ্রহণ, যেটা হয়, যেটা হয়নি এতদিন। এবং এই যে আমরা যে আলোচনাতে ছিলাম যে আওয়ামী লীগ ছাড়া সেই নির্বাচন এবং সংস্কার হবে না, এই যে কথাটা বলা হচ্ছে, 1.5 বছরের বেশি সময় এখনো আছে হাতে, এই সময়ের মধ্যে আসলেও সেটা এই দেশে হওয়া সম্ভব কিনা? জি, ধন্যবাদ। আসলে সংস্কার কার্যক্রমটা তো চলমান প্রক্রিয়া। সংস্কার কার্যক্রম আপনার সময় বেঁধে দিয়ে নির্ধারণ করা সম্ভব না। কারণ আমরা যদি এখন কল্পনা করি যে আমার দেশ এখন ইংল্যান্ড হয়ে যাবে, আমার দেশ আমেরিকা হয়ে যাবে, ইউরোপ হয়ে যাবে, এটি মানে ঠিক নয়। আমাদের লক্ষ্য স্থির করতে হবে। সংস্কার কার্যক্রমগুলোর ব্যাপারে আমাদের স্টেক হোল্ডারদের সাথে, সুশীল সমাজের সাথে, সকল পেশা শ্রেণীর সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা জায়গা ঠিক করতে হবে যে আমরা যারা ভবিষ্যতে সরকারে আসবে, তারা এই অনুযায়ী আপনার এই কার্যক্রমটা
গতিশীল করবে, এগিয়ে নিয়ে যাবে। আরেকটা যেটা ব্যাপার বলছেন যে এখানে আওয়ামী লীগের ছাড়া সংস্কার কার্যক্রম বা এটা গ্রহণযোগ্য হবে কিনা, জয় কি বললো না বললো, যেটা আমাদের নাজমুল হক প্রধান ভাই বলেছে, বিষয়টা যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কিন্তু একেবারে ঐতিহাসিকভাবেই নির্ধারিত হয়ে আছে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলাম সহ যারা সে সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা কিন্তু প্রায় ১ দশক বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো সুযোগ পায়নি, এবং পরবর্তীতে তাদেরকে যারা রাজনীতি করার সুযোগ দিয়েছে বা রাজনীতি করার জন্য সুযোগ করে দিয়েছে তারাও অধিকৃত হচ্ছে, তারা আলোচিত সমালোচিত হয়েছে, এটা তো সত্য। সুতরাং ৫০ বছরের মধ্যে গত ৫ই আগস্ট কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপট। অতীতে গত তত্ত্বাবধায়ক সরকার এসছে, বিভিন্ন সরকার এসছে, সেই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট কিন্তু কোনো আন্তর্জাতিক হস্তক্ষেপ বলেন, কোনো কারো হস্তক্ষেপ ছাড়িয়ে দেশে একেবারেই ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে এটা পরিবর্তন এসছে। তো যে কারণে আপনার এইটার একটা মাত্রা কিন্তু ভিন্ন। সুতরাং এখানে আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছে, বিশেষ করে বিদায়ের সময় এই যে ব্যাপক গণহত্যা চালিয়েছে, ১৫ বছরে তারা বাংলাদেশে মানুষকে যেভাবে গুম করেছে, যে আপনার বিচারবহির্ভূত হত্যা করেছে, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, ব্যাংকগুলোকে লুটপাট করেছে, এগুলো আপনার বিচারে তো আসবে না, তাহলে আমরা কি সংস্কার করব? তো এগুলো সংস্কার, এগুলো ইতিমধ্যেই আপনার যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যদি আপনার বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের ফাঁসি হয়, তাহলে এর চেয়ে এত বড় মানবতা বিরোধী অপরাধ একটা ক্ষমতাসীন দল যারা ক্ষমতায় থেকে দেশের মানুষকে এভাবে পাখির মতো হত্যা করতে পারে, হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করতে পারে, আপনি কি বলেন যে টকশোতে দাঁড়িয়ে আমরা বলবো যে তারা ছাড়া সংস্কার কাজও সব হবে না? তাদেরকে বিচার আওতায় আনতে হবে আগে। এখনও আমি বলছি, আপনাদের এই টকশোতে বলছি যে সাইদুল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি খুব স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী, আল্লাহ রসুল একটা খুব সুস্পষ্ট হাদিস আছে যে যেটা সহযোগী তারা সেই দলভুক্ত। তো সুতরাং জাতীয় পার্টি আওয়ামী লীগ তো একই দলভুক্ত, সুতরাং আপনি আওয়ামী লীগের বিচার করবেন আর এদের সহযোগীদের বিচার করবেন না, এদের সহযোগীদের অবশ্যই বিচার করতে হবে। এদের সহযোগী প্রশাসনের মধ্যে আছে, আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে আছে, সর্বত্রই আছে, যত জায়গায় আছে, এবং এইটার জন্যই আপনার যত দ্রুত সম্ভব সংস্কার কার্যক্রম নির্ধারণ করে আপনার জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে আপনার এদেরকে শাস্তি আওতায় আনতে হবে একদম। এবং যে প্রসঙ্গটা আমরা ছিলাম, যে এই প্রসঙ্গতেই কথা হচ্ছিল যে গণতন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাষা একদমই স্পষ্ট এবং মানবাধিকার বিষয়। কাজেই যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই ৫ই আগস্টের আগ পর্যন্ত, সেটা সহ এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে আওয়ামী লীগের সাথে যে দূরত্বের জায়গা যুক্তরাষ্ট্রে সবসময়ের জন্য তৈরি হয়েছিল, তারা নতুন করে এই নতুন বাংলাদেশের হাত ধরেছে। তার মানে সেইখানে এই দলটির আসলে দরকার হবে কি হবে না সেটি নিয়ে একদমই স্পষ্ট বক্তব্য। কিন্তু তারপরেও আমরা শেষে একটা কথা হয়তো রয়ে যায়, তা জানতে ফিরছি বিরতির পর। বলা হয়ে থাকে ১৬ বছরে আসলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের অনেক অবনতি হয়েছিল, কারণ আওয়ামী লীগ সরকার ছিল। এই কারণে তাদের তুচ্ছ তাচ্ছিল্যের কারণে, অপ্রাসঙ্গিক কথা বলার কারণেও অনেকখানি খারাপ সম্পর্কের জায়গা তৈরি হয়, যার ফলে এখানে ভিসা নীতি থেকে শুরু করে র্যাবের উপর স্যাংশন থেকে শুরু করে অনেক কিছু সহ্য করতে হয়েছে। নতুন সরকারকে সহায়তা করবে সকল ধরনের, হোয়াইট হাউস বলেছে, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য আসলে কি সুখবর সেটা আসতে পারে, হতে পারে এই সুসম্পর্কটা, সেটি আমি শেষ মুহূর্তে জানতে চাই। আমি শুরুই করতে চাই নাজমুল হক প্রধানকে দিয়ে, ছোট্ট করে যদি বলতেন। ইতিমধ্যেই তো ধরেন যে এই যে ইউনিসেফ গেছেন, এখানে $20 কোটি নতুন করে সাহায্য রোহিঙ্গাদের জন্য এসেছে। আমরা চাচ্ছি রোহিঙ্গাদের সমস্যাটা পুরো সমাধান হোক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের দেশে জন্মলগ্ন থেকেই আমরা আসলে একটা মানে কী কারণে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা দাঁড়াতে পারছি না, সেটা হচ্ছে আমার বড় প্রশ্ন। আমি যদি খেয়াল করে দেখেন, দেশ স্বাধীনের পরে বিরাট আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল মানুষের, যে একটা স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্র কাঠামো হয় নাই, সেটা আমরা ফেল করছি। দায়টা আমি বঙ্গবন্ধু বা আমরা সবাই তাই। দ্বিতীয়ত এসএসএফ যখন পদত্যাগ করলো, তখনও একটা আকাঙ্ক্ষা তৈরি হতো মানুষের মনে, যে একটা চমৎকার একটা পরিবেশ তৈরি হবে, কিন্তু সেটাও আমরা পারিনি, আমাদের ভুলের কারণে সেটা হাতছাড়া হয়ে গেছে। এবার থার্ড চান্স, আমরা যে বলে না দানে দানে 3 দান, ফলে এবার আমাদের যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্লাস আমাদের এখানটায় সংস্কার সহ সামগ্রিক দেশটা যদি নতুন যাত্রা শুরু করতে পারে, এবং যে ছাত্ররা, যে যুবকরা যে জীবন দিল, যে আন্দোলনটাকে নতুন করে এই যে একটা দানবের হাত থেকে ছুটিয়ে ফেললো, সেখানটা যদি আমাদের রাজনীতিটা যদি সত্যিকার অর্থে এই যে রাজনীতি করলেই ক্ষমতাবান হওয়া যায়, অর্থবান হওয়া যায়, তাই না, এই জায়গাতে সরিয়ে যদি রাজনীতিটাকে মুক্ত করতে পারে এবং সত্যি সত্যি জনগণ যদি তার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারাটা যদি এস্টাবলিশ করতে পারে, তাই না, তাহলে ডেফিনেটলি নিশ্চয়ই, তাহলে যুক্তরাষ্ট্র নিশ্চয়ই সেই ব্যাপারেও পাশে থাকবে, কারণ অনেক আগের থেকে সেটা তারা আমাদের বলে আসছে। সাইদুর রহমানটা ছোট্ট করে যদি বলতেন। আমার একটু ভিন্ন মত। আমাদের সম্পর্কটা হওয়া উচিত সারা পৃথিবীব্যাপী যতগুলি দেশ আছে সবার সাথে আমাদের সুসম্পর্ক হওয়া উচিত।
শুধু যে আমরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অমক তমক আমাকে দরকার নেই। আমাদের সবার সাথে এটা সুসম্পর্ক হওয়া উচিত, এটা আমি মনে প্রাণে আশা করি এবং বিশ্বাস করি। পরিশেষে যে কথাটা বলতে চাই সেটা হলো, প্রধানমন্ত্রী একটা খুব মূল্যবান কথা বলছে। এই যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যা অর্জন করেছি, এই অর্জনটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্যে আমাদের যা যা করণীয়, আমাদের সেগুলি করা উচিত। আমাদের শত্রু আগে নির্ধারণ করতে হবে। যেমন সিরাজউদ্দৌলা, আপনি মনে আছেন, আমরা এটা গল্প না, ইতিহাস। গল্প, ইতিহাস কোনো কিছু শোনার সময় নাই এখন। সবসময় মির্জাফর থাকে, এই মির্জাফরকে আগে উৎখাত করতে হবে। আপনি যদি একটা ছোট্ট করে বলতে পারেন এখনকার মির্জাফরকে বা এখনকার মির্জাফর তো আমরা, আপনারা, আর শত্রু আওয়ামী লীগ। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, অনেক ধন্যবাদ। শেষ মুহূর্তে জি, আসলে বাংলাদেশ তো বিশ্বের মধ্যে 8ম জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ। ছোট্ট দেশ হলেও একটা আপার সম্ভাবনা বাংলাদেশে রয়েছে। আমাদের রেমিটেন্স আছে, গার্মেন্টস আছে, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে অনেক খাত আছে। আমরা বিশ্বে প্রভু চাই না, আমরা বিশ্বে বন্ধু চাই। আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, আমাদের চীন, ভারত সহ অন্যান্য সকল বৃহৎ শক্তিগুলোর সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে চাই। সৌহার্দ্য সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের আমাদের যে পররাষ্ট্র নীতি, আমাদের যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ যেন না থাকে, প্রভুত্বসুলভ আচরণ যেন না থাকে। অতীতে যেটা আমরা দেখেছি একমুখী নীতির কারণে বাংলাদেশ সারা বিশ্বের অনেক জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সেই জায়গাতে যেতে চাই না। আমরা বাংলাদেশকে নতুন রূপে করতে চাই। নতুন যে অঙ্গীকার নিয়ে আজকে নতুন ছাত্র যুবকরা যে প্রত্যাশা করছে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের সুশাসনের বাংলাদেশ, একটি ন্যায় ইনসাফ শাসনের বাংলাদেশ, এরকম একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আমাদের অনেকেরই সব বয়স হচ্ছে, সুতরাং এই বাংলাদেশ আমরা দেখে যেতে চাই। এইরকম একটা স্বাধীন গণতান্ত্রিক চিন্তা চেতনা নিয়ে মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে বাড়ি না ভোট দিয়ে ফিরে আসতে হয়, মানুষ যেন বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসে, মানুষের যেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছে সে আস্থা যেন মানুষের ফিরে আসে। সার্বিকভাবে বাংলাদেশের গত 15 বছরে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে ক্ষত তৈরি হয়েছে, এই ক্ষত দ্রুত কীভাবে সারিয়ে ওঠা যায়, এই ক্ষত সারিয়ে উঠে সত্যিকার অর্থেই তাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব, এই দায়িত্ব যেন তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে, সেইভাবে আমাদের রাষ্ট্র কাঠামোগুলোকে নির্মাণ করাই, এটা আমাদের প্রত্যাশা। নিশ্চয়ই। এবং যে বিশ্বব্যাপী যে সভা বসেছে সেটা জাতিসংঘের সাধারণ সভা, সেখান থেকে সকল বিশ্ব নেতাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টাও সেখানে আছেন এবং দেশের গণতান্ত্রিক যাত্রায় তিনি একটা বড় ভূমিকা রাখতে চান সকল দেশকে সাথে নিয়ে, এবং আমাদের দেশের মানুষ তো সেই যাত্রায় অংশীদার হওয়ার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। নিশ্চয়ই স্বল্প সময়ের মধ্যে সেই যাত্রায় আমরা যাব। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।